সুতরাং আমাদের ডিম আমাদের উৎপাদন করতে হবে এবং এটা কিভাবে আমরা আরো বেটার কোয়ালিটি এবং প্রাইসে করবো সেটা একটা চ্যালেঞ্জ, সেটা আমরা পূরণ করি। সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে স্মল স্কেল ফার্মারদের, যে যত কথাই বলুক তাদের কন্ট্রিবিউশন হাইস্ট, এবং তারা এখনো পর্যন্ত 80% প্লাস মাইনাস তারা মার্কেট, তারাই কন্ট্রোল করে, তারাই প্রোডাকশন করে, তারাই কষ্ট করে, এবং এটার কারণে আসলে তার অন্যরা হয়তো আরো বেশি বেনিফিশিয়ারি তাদের থেকে। দিস ইজ দ্য রিয়েলিটি, তারাই হচ্ছে মেজর স্টেক হোল্ডার, এবং তারাই আমাদের এই কষ্টের এই সময়টুকু পার হয়ে তারাই কিন্তু আমাদের কাছে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছে। কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নাই যে তাদের ব্যাক হ্যান্ডে কারা কাজ করেছে। সেটা হচ্ছে বড় কর্পোরেশন গুলা বা বিগ ফিড মিলার্স অথবা প্যান স্টক প্রডিউসার্স অথবা জিপি অপারেশন যারা করেছে অথবা রিয়েল চিক্স প্রডিউসার্স, তাদের কিন্তু একটা বড় রোল আছে। কারণ আদারওয়াইজ আমাদের ফিড অথবা বাচ্চা এগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হতো। একসময় তো ইম্পোর্টই ছিল, তাই না? আমাদের এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্টস, এবং এগুলো যখন মার্কেটে আসা শুরু হলো এবং আস্তে আস্তে বড় হলো, তখন কিন্তু পোলট্রির এই গ্রোথটা হয়েছে। এবং আদারওয়াইজ ব্যাক হ্যান্ডে এই সাপোর্টটা না থাকলে হতো না, সেটাও কিন্তু একটা বিষয়। তার মানে ছোটরা এবং বড়রা একজন আরেকজনের কমপ্লিমেন্টারি, একজনের আরেকজন সাবস্টিটিউট না। আমরা যদি এখন কোট আনকোট বড়রা মনে করি এখন আমরা সাবস্টিটিউট, আমরা এখন ছোটদের থাকা দরকার কি ডিজাস্টার, এই ধরনের কোনো চিন্তা কারো মাথায় যাতে না আসে। সবসময় মাথায় রাখতে হবে গ্রামীণ অর্থনীতি চালাবে কিন্তু ছোটরাই, এবং তাদের ছোট থেকে তারা যাতে মাঝারি পর্যায়ে পৌঁছায় সেটার জন্য যা যা করণীয় তা আমরা করবো। বাট এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সুতরাং কেউ যদি মনে করে যে এত বছর ধরে বড়রা খালি শুধু যে এক্সপ্লয়েটই করেছে, সেটাও মনে একটু বাড়াবাড়ি হয়ে যায়। কারণ যদি এক্সপ্লয়েটেশনই হয় তাহলে কিভাবে এই গ্রোথটা হয়? সুতরাং অফকোর্স এখানে কেক ভাগাভাগির ক্ষেত্রে অনেক সময় অসামঞ্জস্যতা থাকে, বাট এর মানে এই না যে ছোটদের সবসময় বড়রা এক্সপোর্ট। কারণ এখন এই ধরনের কথা শুনতে হচ্ছে যেগুলো আগে কম শুনতে হয় নাই। আনফর্চুনেটলি এখন বিভিন্ন জায়গায় এই কথাগুলো যেহেতু শুনতে হয় তাই বলে দিচ্ছি যে এটা আসলে ঠিক না। আমরা একজন আরেকজনের সাথে সবসময় কাজ করেছি, হ্যাঁ, কেকের ভাগাভাগি যাতে ঠিক মতোটা হয়, ঠিক মতো হয়, এটার জন্য আমরা আরো কাজ করব যাতে কেউ বঞ্চিত না হয় এবং দেশের মানুষের যাতে লাভবান হয় এবং গ্রামীণ অর্থনীতি যাতে আরো শক্তিশালী হয়। সেকেন্ড এপিসোডে আমরা বলবো যে আসলে কম্পিটিটিভনেস এর অবস্থাটা কি বাংলাদেশের পোলট্রির। মোস্ট ইকোনমিক চয়েস ফর মিট, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কিছু নাই। এবং এবং আমি দেখেন কতগুলো ফুড ব্লগার, গ্লোবাল ফুড ব্লগার, তারা এখানে বিএফসি চিকেন খাচ্ছে। মানে বাংলাদেশ কিন্তু একেবারে ফেলনা না, জাস্ট বোঝানোর জন্য এটা কিন্তু একটা লেভেলে চলে গেছে। এই যে বিফ এবং চিকেনের যে কম্পারিজনটা, এটা কিন্তু আমি প্রত্যেকে ডেটাটা নিয়েছি, খেয়াল করে টিসিবির ডেটা, এটা আমার নিজের বানানো কোনো ডেটা না, এবং এটা কয়েক 2-3 বছরের ডেটা। 200 টাকার উপরে বিফের দাম আর 200 টাকার উপরে পোল্ট্রির দাম কতটুকু সময়ের জন্য ছিল দেখেন। এই যে বক্সটা দেখছেন বাইরে যে বিফ, এটা কিন্তু দেখেন 700-750 পর্যন্ত উঠেছে, পুরোটাই 200-র উপরে, এখানে কোনো চান্স নাই, তার পুরোটাই ইনফ্যাক্ট 600-র উপরে, 550-500-র উপরে। সবসময় এটার দাম এরকমই থাকে। মানে গত 2-3 বছরে ছিল 550 থেকে 750, এর মধ্যে এটা ঘোরাফেরা করেছে। আর চিকেন মাত্র কয়েকদিনের জন্য একটু 200-র উপরে উঠেছিল। এটা নিয়ে কি হয়েছে আপনারা জানেন? এটা অলওয়েজ চিকেন এখনো পর্যন্ত অনেক বেশি সাশ্রয়ী ব্রয়লারের কারণে হয়েছে। এটা আবার বলছি, এটা আমার ডেটা না, এটা কিন্তু টিসিবি ডেটা। আপনি চিন্তা করেন দেশি চিকেনের সাথে মাটনের, দেশি চিকেন এবং মাটন দুটা যদি কম্পেয়ার করি, দুইটাই কিন্তু প্রায় সমান সমান এক্সপেন্সিভ। আমরা মনে করি যে চিকেন মানেই সস্তা, কি না, দেশি চিকেনের প্রাইস কিন্তু অ্যাবনর্মালি হাই এবং মাটনের প্রাইস অ্যাবনর্মালি হাই। দুজন প্রায় কম্পিটিশন দিচ্ছে একজনের সাথে আরেকজন পার কেজিতে যদি আমি কম্পেয়ার করতে যাই। সুতরাং যদি ব্রয়লার চিকেন না আসতো তাহলে কি হইতো, বা কালার বার্ডগুলো যদি না আসতো তাহলে কি হইতো, এটা একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন আসলে কি হতো, আমরা কয়জন চিকেন খেতে পারতাম বা কি হতো আসলে। এবং দেশি চিকেনের সাথে যদি আমি আবার একইভাবে দেশি চিকেন পাই আছে, আপনি এক্স এর কথা চিন্তা করি, এক্স 10 টাকার উপরে হালি হয়েছেন কিন্তু মাত্র কয়েকদিন আগের থেকে। এরা পর্যন্ত কিন্তু 10 টাকা পিস, 10 টাকা পিসের উপরে যেটা উঠেছে এটা কিন্তু বেশি দিন হয় নাই। এরা পর্যন্ত কিন্তু দেখেন প্রায় পুরোটাই কিন্তু 10 টাকার নিচে ছিল, এবং আমি এখানে 40 টাকা হালি ধরেছি, যে 40 টাকার নিচে দেখেন মোস্ট অফ দ্য টাইমে ছিল। এখন কি কারণে হয়েছে সেটা আমরা এক্সপ্লেন করবো, বাট রিয়েলিটি চিকেন সবসময়, এবং শুধু তাই না, চিকেন কিন্তু একসাথে সাস্টেনেবল চয়েস ফর মি। এবং এটা দেখেন ন্যাশনাল জিওগ্রাফিক একটা ইস্যু, চিকেনস আর ফার মোর এফিশিয়েন্ট ইন কনভার্টিং ফিড ইনটু মিট প্রোটিন and that reduces the amount of land, fertilizer and energy involved, resulting in a light carbon footprint. আমি কিছু প্রুফ দেখাই, পরে আসছে। 25%
we use 25% more resources than our planet can sustain each year. আমরা প্রতিবার এটা এভাবে নষ্ট হচ্ছে আমাদের রিসোর্স, বাট better feed conversion rate, optimum use of space, higher value addition, better water footprint, less greenhouse gas emission, এগুলো কিন্তু চিকেনে অনেক বেটার। যেই কারণে এই যে রিসোর্স যেটা আমাদের প্রতি বছর নষ্ট হয় বা বাড়ছে ইউটিলাইজেশন, প্রোটিন কিন্তু সোর্সের ক্ষেত্রে, প্রোভাইডারের ক্ষেত্রে পোলট্রি একটা অনেক বড় রোল প্লে করতে পারে, সেটাকে একটা ঠেকানো দেওয়ার ব্যাপারে। দেখেন ক্যাটল এবং মাটনের কি অবস্থা, আর এগ এবং চিকেনের কি অবস্থা ওয়াটার ফুটপ্রিন্টের ক্ষেত্রে। আমাদের অনেক কম পানির খরচ হয় 1 কেজি চিকেন অথবা এগ প্রোডাকশনের ক্ষেত্রে কম্পেয়ার টু মাটন এবং বিফ। আমরা যদি ওয়াটার ফুটপ্রিন্ট ছাড়াও গ্রিন হাউস গ্যাস এমিশনের কথা চিন্তা করি, দেখেন খুঁজেই পাওয়া যাচ্ছে না গরু বা খাসির পাশে মুরগি এবং ডিমের কি পরিমাণ কম তারা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড করে, হ্যাজার্ডাস চিকেন এবং এগ। সুতরাং সাস্টেনেবিলিটি ইস্যুতে বাই ডিফল্ট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইস্যুতে পোলট্রি বেটার পজিশনে আছে। সোশ্যাল এবং ইকোনমিক সাস্টেনেবিলিটি, এটাও কিন্তু সাস্টেনেবিলিটির একটা পার্ট, যেটা অনেকে আমরা মিস করে যাই। সেই ক্ষেত্রে কি করছে? ফাইন্যান্সিয়াল অ্যাসেট ফরমেশন, সোশ্যাল অ্যাসেট ফরমেশন, হিউম্যান অ্যাসেট ফরমেশন, ন্যাচারাল অ্যাসেট ফরমেশন, 4 ধরনের অ্যাসেট ফরমেশনে কিভাবে পোলট্রি কাজ করে যায়। কারণ সেলিং পোলট্রি প্রোডাক্টস, নেটওয়ার্কিং মেকানিজম, household consumption, eggs and meat, improve skill set, manure for maintaining soil fertility, বিভিন্ন এরিয়াতে চিকেন যে কন্ট্রিবিউটটা করে বা পোলট্রি ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউশনটা গ্লোবালি করে, সেটা অন্যগুলোর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং একটা খেয়াল করার বিষয় যে বাংলাদেশের ক্ষেত্রেও একই বিষয়, যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড যদি আমরা কমাইতে চাই, এটা যেমন একটা ইম্পর্টেন্ট। সোশ্যালি আমরা যদি এন্টারপ্রেনিউর তৈরি করতে চাই, পোলট্রি ইন্ডাস্ট্রি কিন্তু ওয়ার্কার তৈরি করে না, গ্রামীণ পোলট্রি কিন্তু এন্টারপ্রেনিউর তৈরি করে। মানে এন্টারপ্রেনারশিপের সাথে আপনার কাজ যদি আমি ওয়ার্কারদের কম্পেয়ার করতে যাই, এন্টারপ্রেনাররা অনেক সুপিরিয়ার। মানে আমি নিজে এন্টারপ্রেনার এই কারণে বলছি না, বাই ডিফল্ট কিন্তু সত্যি একটা ইকোনমি এগিয়ে যায় তাদের কারণে। বাংলাদেশের এই গ্রামীণ জনশক্তিকে যে এন্টারপ্রেনার একটা স্কিল ডেভেলপ করে হেল্প করছে পোলট্রি, এবং সেই বিষয়টা আমাদের সবাই মেনে নিতে হবে। এবং এই কারণে সবসময় এটাকে, এই গ্রামীণ পোলট্রিকে আমাদের সবসময় এনকারেজ করতে হবে। বর্তমানে এটা পুরান ডেটা যে 4 মিলিয়ন, এখন তো 6 মিলিয়নের মতো হয়ে গেছে। 7 লক্ষ লোক সরাসরি পোলট্রির সাথে জড়িত, যেটা একসময় 1 কোটির উপরে নিয়ে যাওয়ার আমাদের প্ল্যান আছে। বর্তমানে এটা যেহেতু একটু পুরান ডেটাটা, এখানে 4 লক্ষ দেখাচ্ছে, 40 লক্ষ দেখাচ্ছে, বাট ইনফ্যাক্ট এটা 60 হয়ে গেছে হবে। আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলি, তাহলে এটা অনেকগুলো গোল কিন্তু পোলট্রি প্রোডাকশন বা পোলট্রি সেক্টরের সাথে অ্যালাইন। এগ প্রোডাকশনের ক্ষেত্রে যদি বলি, ব্রিড প্রোডাকশনের ক্ষেত্রে মানে ডেও চিক্স প্রোডাকশনের ক্ষেত্রে বলি, বড় বড় যারা প্রোভাইডার প্রত্যেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পয়েন্ট ধরে ধরে কাজ করছে। যত জেনেটিক্স ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে, জেনেটিক্যাল যত রিফর্ম হচ্ছে, সবগুলো এসডিজির কথা চিন্তা করে হয়। ফিডের ক্ষেত্রেও এসডিজির কথা চিন্তা করে হয়। আমরাও কিন্তু এসডিজি যে গোল বাংলাদেশে, সেটা এসডিজি নিজে একটা গোল, এসডিজিটাকে অ্যাটেন্ড করার জন্য এই সেক্টর একদম পয়েন্ট ধরে 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 বাংলাদেশে কাজ করছে, এবং অনেকটুকু অগ্রগতি হচ্ছে কিন্তু এই পোলট্রি সেক্টরের জন্য। এবং অবভিয়াসলি এগুলোর ফলাফল যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশের যদি আপনার বিফ কনজাম্পশনের রিয়েলিটি যদি ধরেন, আর পোলট্রি কনজাম্পশন বিফ থেকে এখন পোলট্রি আগানো, একটা সময় কম ছিল, বাট এখন তা না, এখন কিন্তু তারা এগিয়ে গেছে। এবং আমাদের গ্লোবাল অবস্থানে আমাদের কোথায় এখন, গ্লোবাল ডেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে যাই, 2-3টা প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ড ফেমাস, তাদের কাছ থেকে নিতে হয়, তাদের উপরে ভরসা করতে হয়। কারণ আমরা বাংলাদেশে বসে বসে প্রত্যেক দেশের প্রাইস তো আমরা মনিটর করতে পারি না, আমাদের প্ল্যাটফর্মগুলো থেকে ডেটা নিতে হয়। এখানে দেখেন যে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট ছিল গত বছরে, যে বাংলাদেশ কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে কিন্তু একেবারে এক্সপেন্সিভ কোনো মানে পোলট্রি প্রোডাক্ট প্রোভাইডার না, যথেষ্ট পরিমাণ বাংলাদেশ কিন্তু রিজনেবল। এবং আমি কালকের যে ডেটাটা এই যে এদের থেকে নিয়েছি, এরা কারা, ওই যে নিউ নাম্বিও যে ওয়েবসাইটটা আছে বা প্ল্যাটফর্মটা আছে, এরা কিন্তু ওয়ার্ল্ডের সাধারণত কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে যে কস্ট অফ লিভিং ডেটা বেজে তারা এখন পায়নিয়ার, যেটা সার্বিয়ার একটা প্ল্যাটফর্ম, বাট তারাই মোটামুটি এখন লিডিং। এবং তাদের কাছ থেকে যে ডেটাটা যদি নেই, সেটা অ্যাপল তো অ্যাপল হয়, আদারওয়াইজ বিভিন্ন সোর্স থেকে যদি আমি ডেটা নেই, তখন যেটা হবে যে একটা হয়তো এই প্রাইস, একটা হচ্ছে ওই প্রাইস, একটা রিটেল প্রাইস, একটা হোলসেল প্রাইস, এরকম ঝামেলা হয়ে যায়। বাট এদের থেকে যদি
আমি এটা নিয়ে অ্যাপল টু অ্যাপল যদি দেখি তাহলে দেখি বাংলাদেশের নিচে কিন্তু মাত্র 2টা দেশ আছে ডিমের ক্ষেত্রে, যে ডিম নিয়ে আমরা এখন এত কথা বলি, সেটা হচ্ছে একটা ইরান আর ইন্ডিয়া। বাকি সবাই বাংলাদেশ থেকে এক্সপেন্সিভ। এটা আমার ডেটা না, আপনারা সোর্স দেখতে পারেন, কোনো ইয়ে না। একইভাবে আমরা যদি পোল্ট্রিতে ব্রয়লার ক্ষেত্রে যাই তাহলেও দেখবো পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে নিচে। আপনারা যা সার্চ করে দেখেন কালকে কার প্রোডাকশন, কার প্রাইস কি। সুতরাং বাংলাদেশের প্রাইস বেশি এটা যদি আমরা বলে থাকি, আমাদের ধারণা থাকতে হবে যে গ্লোবাল প্রাইসটা আসলে কোথায় গিয়ে থেকেছে। সুতরাং আমরা যে নিজেদের মনে করি আমরা অনেক ইনএফিশিয়েন্ট, নট নেসেসারিলি অনেক ইনএফিশিয়েন্ট। অফকোর্স আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, বাট আমরা অত খারাপ অবস্থানে আসলে এখনো কিন্তু নাই। এবং এটাতে তো খুশি হওয়ার কিছু নাই। এটাকে আমরা বলি হলো যে বয়লিং ফ্রগ সিনড্রোম। সেটা হচ্ছে একটা ব্যাংকে যদি পানির মধ্যে ছেড়ে দেন, নর্মাল পানি না, বুঝতে পারতেন কি পানি, বয়েল করার জন্য ইনিশিয়ালি কিন্তু তার অনেক আরাম লাগবে। একটু গরম পানিতে একটা বাচ্চাকে ঘুমায় যেরকম মজা লাগে, ওর একটু মজা লাগবে ইনিশিয়ালি, কিন্তু ওর খবর নাই যে ওকে আসলে বয়েল করা হচ্ছে। তো আমরা এরকম ইনিশিয়ালি একটু গরম গরম পানির মধ্যে আছি, মনে করছি আমরা অনেক ভালো অবস্থান আছে, নট নেসেসারিলি যে কোনো সময় উত্তাপ বাড়লে পরে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং অ্যালার্ট হওয়া দরকার আসলে, যে আসলে কোথায় আছেন আমরা। এই ইস্যুটাতে আমরা সবসময় মাথায় রাখবো, the pursuit of price competitiveness is a continuous journey and which never ends. কোনোদিন স্যাটিসফাইড হবে না যে দাম কেন বেশি বা কম। এটা একটা কন্টিনিউয়াস জার্নি, এটা আমাদের সবসময় করে যেতে হবে, সবসময় চেষ্টা করতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা যাতে দিতে পারি। কিভাবে এই চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ গুলো কি সেটা আগে জেনে নিতে হবে। অফকোর্স কোভিড একটা চ্যালেঞ্জ ছিল, এবং কোভিড এর পরে কি হয়েছিল এটা একটা ইম্প্যাক্ট ওই সময় একটা পেপারের ইয়ে থেকে দেওয়া আছে যে কয়েক হাজার কোটি টাকার একটা লস হয়েছিল, বিভিন্ন ধরনের প্রবলেম তখন ছিল, দাম বেড়েছিল, সব রকম প্রবলেম কোভিড এর সময় শুরু হয়েছিল। বাট সেটা মাত্র শুরু। এরপর এটা যাকে আমরা বলি হলো ব্ল্যাক সোয়ান ইভেন্ট। দেখো একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2022, সেখান থেকে শুরু, যেটা ইউক্রেন ওয়ার। এবং যখন ইউক্রেন ওয়ার হয় তারপরে কিন্তু পুরো গ্লোবালের ডাইনামিক্স টোটালি বদল। এমনি একটা ধাক্কা কোভিডের, তারপর যখন এটা হয়েছে এবং এটা এখনই কন্টিনিউ করছে। শুধু তাই না, এখন নতুন নতুন অনেক ওয়ার এটার মধ্যে যুক্ত হচ্ছে। এগুলো সব মিলিয়ে গ্লোবাল ইকোনমির অবস্থা খুব ভালো না। এখানে ওএসিডির একটা ইয়ে থেকে যদি দেখেন যে ডিগ্রেডেশন অফ দ্য গ্লোবাল ইকোনমি কি হচ্ছে, তারা প্রেডিক্ট করছিল 24 সালে 2.7% গ্রোথে নেমে আসবে। এখন 24 সালে এসছে, আমরা জানি পরে কি হবে। বাট দিন দিন গ্লোবাল ইকোনমিক গ্রোথ ডিক্লাইনিং, এবং এটার ইম্প্যাক্টে পিডব্লিউসির একটা রিপোর্ট ছিল এরকম যে নিয়ারলি হাফ অফ সিইওস feared their companies won't survive 10 years due to AI and climate change. ভয়াবহ তথ্য। এটা কিন্তু গ্লোবাল সিইওদের এস্টিমেট যে তারা শিওর না যে 10 বছর পর তাদের কোম্পানিগুলো টিকবে কিনা, বিকজ অফ এআই এবং ক্লাইমেট চেঞ্জ। সুতরাং ওভারঅল গ্লোবাল সিনারিও একটা টার্মোয়েলের মধ্যে ছিল। এর মধ্যে বাংলাদেশ আবার 1 ডিগ্রি উপরে। কেন 1 ডিগ্রি উপরে একটু দেখাই। প্রথমত আমাদের হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে সিরিয়াস ইমব্যালেন্স। সমান ইম্পোর্ট বাড়া শুরু হয়েছে, এক্সপোর্ট বাড়ছে না। গত 2 বছরের কথা বলছি, কি হয়েছিল আসলে বাংলাদেশে এটা বুঝতে হবে সবার। এবং এই কারণে কি হচ্ছে যে ডিমান্ড ফর ফরেন কারেন্সি বাড়ছে। যখন ডিমান্ড ফর ফরেন কারেন্সি বাড়ে এবং সাপ্লাই সাইড যখন হয়, তখন কি হয়, ওই ডিম মুরগির মতোই হয়। তখন আলটিমেটলি ধাপ করে দাম বাড়তে থাকে ফরেন কারেন্সি, এবং সেটাই হয়েছিল। বাট এটার মধ্যে যুক্ত হয়েছিল অফিসিয়ালি রেমিটেন্স আসা বন্ধ, আনঅফিসিয়ালি সমানে রেমিটেন্স আসতেছে, মানে হুন্ডি। এটা ছিল সেকেন্ড প্রবলেম। এমনি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেম, তারপর আবার হচ্ছে রেমিটেন্সের ফ্লো নাই, তারপরে আবার মাশাআল্লাহ 3 নাম্বার হইতেছে, বুঝতেই পারছেন এটা কি, সেটা হলো মানি লন্ডারিং। $92 বিলিয়ন 15-16 বছরে চলে গেছে। ইটস নট এ জোক। এবং এটা যখন হয় এবং সঙ্গে যদি এগুলা থাকে, তখন একটা দেশের বাংলাদেশ ব্যাংকের কি অবস্থা হবে, সেন্ট্রাল ব্যাংকের তখন কি হয়, যা হওয়ার তাই হচ্ছে। তখন সেন্ট্রাল ব্যাংকের এই অবস্থা হচ্ছে, কারণ হচ্ছে টাকা কত ছাপাবে, টাকা ছাপায় কতটুকু সামাল দিবে, এটা তো হয় না। এবং অটোমেটিক্যালি ডলারের দাম বাড়ছে, যা হওয়ার হয়েছে। এই দেখেন ডলারের দামের অবস্থা, 86 টাকা ছিল, 84 টাকা ছিল, ধাপ করে এটা এখন 120-22 টাকা চলে আসছে। কত কিভাবে বাড়ছে দেখছেন, জাস্ট ট্রেন্ড একটু খেয়াল করেন কি হচ্ছে। এইগুলা সমস্ত প্রেশার কি আমাদের উপর পড়ে নাই? আমরা যারা প্রডিউস করি আমাদের উপর কি প্রেশার গুলো পড়ে নাই? সমস্ত প্রেশার আমাদের উপর পড়ছে, একটা একটা করে প্রেশার পড়ছে। এবং যখন প্রেশারটা পড়ছে তখন কিছু
প্রবলেম তৈরি হয়েছে। এটা আবার বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট, যেটার মধ্যে সামার স্কুলে যেটা দেখা যায়, rising raw material prices and dollar rates create huge pressure, import trouble of main raw materials disrupts the production of feed. Ministry of আমাদের livestock and fisheries put broiler chicken production at টাকা 160 per kg and the market prices is well below that. আমাদের সেট করা আছে আমরা জানি, but market price তার থেকে আরো নিচে। More farmers face closure and losses and the government needs to intervene to save the industry. এই তারা সাজেশন করেছিল গভর্নমেন্টের এখানে ইন্টারভিন করতে হবে। একটু ডিটেলে যাই, লেটস ডাইভ ডিপার ইনটু দ্য ডিটেল। একটু ডিটেলে ঢুকি। এখন যে ডেটাগুলো নিয়ে আমরা করবো সেটার মধ্যে কিছু কেস স্টাডি ডেটা আছে আর বিপিএসসি পক্ষ থেকে, এর বাইরে ডিএলএস এর কিছু ডেটা আছে। এটা নিয়ে আমি কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন 21 সালে এটা সত্যি ফিডের দাম বেড়েছে। 21 সালে এটা জাস্ট একটা অ্যাভারেজ ডেটা, এটার মধ্যে প্লাস মাইনাস অবশ্যই থাকবে। 45 টাকা 75 পয়সা যদি কোনো ফিডের দাম থাকে, কোনো একটা ব্রয়লার ফিডের দাম থাকে সেই সময়, সেটা 66 টাকা 34 পয়সা গিয়ে থেকে ট্রেড প্রাইস। আই এম নট সেইং অ্যাবাউট এমআরপি। বেড়েছে, অফকোর্স এটা বেড়েছে, কোনো সন্দেহ নাই এটা বেড়েছে। আমি যদি লেয়ার ফিডের ক্ষেত্রে দেখি সেই একই 37 টাকা 76 থেকে 55 টাকা 79 পয়সা বেড়েছে। সত্যি এটা এই কয়েক বছরে বেড়েছে। কেন বেড়েছে? 70% হচ্ছে ফিড কস্ট, পোল্ট্রি যে কোনো বিষয়ের ক্ষেত্রে মিনিমাম 70%, আর বেশি হতে পারে। এর মধ্যে ভুট্টা এবং সয়াবিন কিন্তু 75% থেকে 80%। ভুট্টা আর সয়াবিন কিন্তু 75% থেকে 80%। তো ফিডের দাম মূলত ড্রাইভারটা কি বাড়ার, ভুট্টা এবং সয়াবিনের দাম। দেখেন ভুট্টা এবং সয়াবিনের দাম কি হয়েছে, 38 টাকা থেকে 65 টাকা হচ্ছে। এখন সয়াবিনের দাম কমেছে দেখে, মাঝখানে 80 টাকা পর্যন্ত প্রায় চলে গিয়েছিল। এটা হলো সয়াবিনের দাম। 21 টাকা থেকে 32 টাকা, 25.5 টাকা হলো ভুট্টার দাম। এখন আমি যদি পাশাপাশি স্লাইড রাখি যে ভুট্টা সয়াবিনের রেটের কি চেঞ্জ হয়েছে, ফিডের রেট কি চেঞ্জ হয়েছে, হিসাব করে দেখিয়ে দিতে পারবো যে ফিডের রেট সেই তুলনায় কম বেড়েছে। ভুট্টা এবং সয়াবিনের দাম যে রেটে বেড়েছে সেই তুলনায় ফিডের রেট আসলে বাংলাদেশে কম বেড়েছে। সেই রেটে কিন্তু আসলে বাড়ে নাই। অ্যাটলিস্ট 2023 সাল পর্যন্ত একদম টোটাল কম্পারিজন দেখানো যাবে। বহুবার আমরা মন্ত্রণালয়ের সাথে এই ডেটাগুলো শেয়ার করেছি। যে কোনো ধরনের ভেরিফিকেশন আপনারা করে দেখেন কথা সত্যি কি মিথ্যা। আমি খালি দুইটা র মেটেরিয়াল কথা বললাম, ফরগেট অ্যাবাউট আদার অ্যাডিটিভস। এবং একই কারণ, সেটা হচ্ছে মূল কারণটা হচ্ছে গ্লোবাল প্রবলেমের সাথে সাথে আমাদের ডলারের যে দামটা। হিডেন ট্যাক্স একটা সিরিয়াস ইস্যু। আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের পোল্ট্রি সেক্টরে 15% মাত্র ইনকাম ট্যাক্স, তাই তো? আমাদের এআইটি, আমাদের বিএটি, মানে সরি বিএটি তো অ্যাডভান্স ভ্যাট, যেটা আর কি ভ্যাট মানে ট্যাক্স অ্যাট মানে সোর্স যেটা কেটে রাখে, এআইটি ছাড়া ভ্যাটও কেটে রাখে, অন্যান্য ট্যাক্স কেটে রাখে। এটা দেখেন আমি আইটেম অনুযায়ী দেখাচ্ছি, 2% থেকে 5% পর্যন্ত কেটে রাখে। এবং আলটিমেটলি একটা এক্সাম্পল দিই, একটা কোম্পানি, ফিড কোম্পানি গত কয়েক বছরে ম্যাক্সিমাম যদি কোনো মার্জিন পায় কোনো সময় সেটা 5%, এর বেশি অসম্ভব, বুঝতে পারে না। আমাদের র মেটেরিয়াল ইউজ হয় 70% থেকে 80%। এখন 70% ধরুন 70% এর যদি আপনি ফার্স্টেই 4-5% কেটে রাখেন, তাহলে দেখা যায় অনেক সময় যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আপনার ইনকাম যা হবে তার 100% দিয়ে দিতে হয়। সত্যি কথা, আপনি যদি অঙ্ক করে দেখেন দেখবেন কখন 80% থেকে 100% আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে নিবে আপনার টোটাল ইনকামের। আই এম নট সেইং অ্যাবাউট ট্যাক্সের। এখন টোটাল ইনকামের যদি 70 থেকে 80% খালি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে দিয়ে দিব, তাহলে একটা কোম্পানি টিকবে কিভাবে? কোনো অঙ্কই তো মিলে না। মানে যখন কেউ একটা ট্যাক্স সেট করে তার একটু দেখতে হবে যে তার ওই সেক্টরে ইনকাম করে কত, ওই সেক্টরের ইনকাম ট্যাক্স হয় কত, এবং সেই সেক্টরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স র মেটেরিয়ালে কত হওয়া উচিত। কোনো ধরনের কোনো ব্যালেন্স নাই, কোনো ধরনের কোনো ব্যালেন্স নেই। দিস ইজ দ্য রিয়েলিটি আমাদের এই সেক্টরে। কিভাবে ইন্টারেস্ট রেট গত কয়েক মাসে বেড়েছে, খুব স্বাভাবিক, মনিটারি পলিসি চেঞ্জ করতে হয়েছে, কারণ ইনফ্লেশনটাকে ডাউন সাইড আনতে গেলে এটা করতে হবে, কিছু করার নাই। এটা কোনো সমস্যা নেই। বাট রিয়েলি হলো বেড়েছে, যেটা 6% মতো ছিল সেটা বেড়ে বেড়ে এটা 14% বা তার উপরে চলে গেছে। ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টারেস্ট পার কেজিতে ফিরে 1 টাকার উপরে বেড়েছে। ফার্স্ট অফ অল ওয়ার্কিং ক্যাপিটাল কেন বাড়ে? ওয়ার্কিং ক্যাপিটাল তো বেড়েছে কারণ আগে যদি একটা জিনিসের দাম 5 টাকা থাকে, এটার দাম এখন 8 টাকা। তার মানে আগে যদি 2 মাসের স্টক রাখি তাহলে 5 টাকার স্টক করতে হতো, এখন আমার 8 টাকার স্টক করতে হয়। আগে যদি ইন্টারেস্ট দিতাম 6 টাকা, 6%, এখন যদি 12%। সবকিছু বিবেচনা করে পার কেজি অফ ফিডে ওয়ার্কিং ক্যাপিটালের ইন্টারেস্ট শুধুমাত্র বেড়েছে 1 টাকা। যারা বাল্ক
প্রোডাকশন করে এবং স্টক করতে হয় তাদের জিজ্ঞেস করেন আমার কথার সাথে মিলে কিনা, এটাই হয়েছে। তারপর ইলেকট্রিসিটি কস্ট কিভাবে বেড়েছে দেখেন, ধাপ ধাপ করে। গ্যাসের দাম কিভাবে বেড়েছে দেখেন, এটা হলো একদম রিয়েল ডেটা, যে কেউ ডেটা চেক করে দেখতে পারেন ডেটা সোর্স করতে, একদম রিয়েল ডেটা। এইভাবে ইলেকট্রিসিটি এবং গ্যাসের ইউনিট কস্ট বেড়েছে। এবং এই পাওয়ার কস্ট যে আগে শুধু গ্যাসে ছিল, সে এখন গ্যাস আর নাই, তার গ্যাস এবং ডিজেল সবগুলো ইউজ করছে। যখন শুধু গ্যাস ছিল এবং আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ছিল, তখন একটা ফিড মিলের পাওয়ার কস্ট কি ছিল। তারপর যখন গ্যাস আনইন্টারাপ্টেড নেই, এখন ইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই, এবং তারপরে এখন এই কারণে অনেক ডিজেলের উপর অনেক প্রেশার বাড়ছে, এবং এই কারণেও 1 টাকার উপরে শুধুমাত্র পার কেজি অফ ফিডে প্রোডাকশন খরচ বেড়েছে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল এবং পাওয়ারের কারণে 2 টাকা বেড়েছে। এবং এইটার এফেক্ট এখন দেখেন, যেটা পার কেজি অফ ফিডে 3 টাকা 16 পয়সা আদার কস্ট ছিল, সেটা বেড়ে এখন 6 টাকার উপরে। যেটা আগে ছিল 1 টাকা 66 পয়সা, যেটা এখন 6 টাকার কাছাকাছি। 4 থেকে 5 টাকা পার কেজি অফ ফিডে, 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে ধরেন 5 টাকার মতো পার কেজি অফ ফিডে প্রোডাকশন খরচ বেড়েছে। নট বিকজ অফ র মেটেরিয়ালটা আলাদা, শুধুমাত্র অপারেশনাল কস্ট, ফিনান্সিয়াল কস্ট, এগুলোর কারণে বেড়েছে। মার্জিন 23 সালে তো ছিলই না, লুজিং ছিল 22 সালে। 23 সাল 24 সালে ম্যাক্সিমাম, আমি অনেক চেষ্টা করে ম্যাক্সিমাম মার্জিন দেখানোর চেষ্টা করেছি, যাতে আমি না কেউ না বলে যে আমি জোর করে মার্জিন কম দেখানোর চেষ্টা করছি। ম্যাক্সিমাম এটার বেশি মার্জিন আমার ধারণা কেউ পায় না, অসম্ভব। 5-6% বেশি অসম্ভব এখন যে অবস্থা। ইনফ্যাক্ট আরো কম হবে, এক একজন আরো বলবে যে এত বেশি কেন দেখিয়েছে, এরকম অনেকে বলবে। বাট দিস ইজ দ্য রিয়েলিটি এই মুহূর্তে। আলটিমেটলি এটা এফেক্ট কি হয়, এটা এফেক্ট দেখেন, এটা আমার ডেটা না, অল থেকে ডেটা। ইন্ডাস্ট্রির কিভাবে নেগেটিভ গ্রোথের দিকে যাচ্ছে, ফিড ইন্ডাস্ট্রি, অর্গানাইজ ফিড ইন্ডাস্ট্রি। এই মান্থলি ফিড সেল কিভাবে ডাউন হয়েছে ব্রয়লারের ক্ষেত্রে, ওভারঅল পোল্ট্রির ক্ষেত্রে, ব্রয়লারের ক্ষেত্রে কিভাবে ডাউন হয়েছে, লেয়ারের ক্ষেত্রে কিভাবে ডাউন হয়েছে, ইন্ডাস্ট্রি ডেটা এগুলো, এবং সোনালী ফিডের ক্ষেত্রে কিভাবে ডাউন হয়েছে। অর্গানাইজ ফিড সেক্টর ডি গ্রোথ হচ্ছে, নেগেটিভ গ্রোথের গেছে। ইয়েস, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে ফিডের মুরগির প্রোডাকশন বাড়ে অথবা পার ক্যাপিটা কিভাবে কনজাম্পশন বাড়ে। ইয়েস, আনঅর্গানাইজ সেক্টর থেকে এসছে ফিড, অনেকটুকু এখন আনঅর্গানাইজ সেক্টর থেকে, আনরেজিস্টার্ড ফিডমিল গুলোর থেকে আসে, এরা কিন্তু আস্তে আস্তে উপরে উঠেছে। দিস আর দ্য রিয়েলিটি। সুতরাং ফিড ইন্ডাস্ট্রি, যারা অর্গানাইজ ফিড ইন্ডাস্ট্রির ভিতরে আছে, তারা এখন সাস্টেনেন্স থেকেও বেশি সার্ভাইভেল নিয়ে চিন্তা করছে, কিভাবে সার্ভাইভ করবো, কিভাবে সার্ভাইভ করবো। আবার বলতেছে, অনেস্টলি খেয়াল করে দেখেন বাংলাদেশের রেজিস্টার্ড ফিডমিল কতগুলো ছিল, কতগুলো এখন রিনিউ হয়েছে আবার নতুন করে রেজিস্ট্রেশন। খালেদ জামান সাহেবের কাছ থেকে ডেটা নিয়ে দেখেন, এটা বেড়েছে না কমেছে? কমেছে। কতগুলো ফিডমিল বন্ধ হয়ে গেছে এই কয়েক বছরে, হিসাব নাই, হিসাব করে বের করা যাবে। বাট মাঝারি ছোট প্রায় প্রচুর ফিডমিল বন্ধ হয়ে গেছে, কারণ তারা টিকতে পারতেছে না। এত বেশি ভোলাটিলিটি থাকলে টিকা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি ভোলাটিলিটির কতগুলো কারণ বলি। প্রথম হচ্ছে, যেটা আজকে সকালে কথা হয়েছে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কোনো ইকুইলিব্রিয়াম খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ডিমান্ড মানে সাপ্লাই সাইড খুবই বেশি ভোলাটাইল এবং ডিমান্ডেও ভোলাটাইল। এগুলোর কারণে যেটা হয়, বিশেষ করে অনেক সময় লসের কারণে যেটা হয়, ডিওসি যেহেতু লুজিং সেক্টর হয়ে গেছে অনেকটা, এই কারণে প্রোডাকশন কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে ডিজিজের কারণে আবার আন্ডার সাপ্লাই হয়, কোনো সময় আবার ওভার সাপ্লাই হয়ে থাকে। এর কারণে ডিওসি প্রোডাকশনের ক্ষেত্রে হঠাৎ করে ওভার সাপ্লাই হয়, আবার ডিজিজের কারণে আন্ডার সাপ্লাই হয়, আবার টার্ন ওভার ফার্ম বন্ধ হয়ে যায়, তখন আবার আন্ডার সাপ্লাই হয়, আবার সিজন ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে আন্ডার সাপ্লাই হয়। এই ওভার সাপ্লাই, এই আন্ডার সাপ্লাই, এরকম একটা সিচুয়েশনে পুরা যদি আমি কার্ভ দেখি, ওকে ফাইন, দেখেন এই হলো ডিওসির সাপ্লাই সাইড দামের অবস্থা। এই ধরনের পাহাড় অন্য কোথাও পাবেন না। দেখেন এটা কিরকম পাহাড়, এই মাথায় উঠছে এই নামছে, এই মাথায় উঠছে এই নামছে, এগুলো হলো দাম, ডিওসির দাম। আমাদের সবাই অনেক মনে রাখি, যখন 50 টাকা 60 টাকা বাচ্চার দাম হয়, সবাই মনে রাখে, সবাই গালিগালাজ করে। একবারও কেউ কষ্ট করে খেয়াল করে না, যখন 5 টাকায় নামে 10 টাকায় নামে তখন কি হয়। এবং এখানে খাদের সংখ্যা বেশি পাহাড়ের থেকে। খালি লেয়ারের ক্ষেত্রে দেখবেন, লেয়ার ডিওসির ক্ষেত্রে লাস্ট কয়েক মাস একটু বেড়েছে, কারণ এত বেশি আন্ডার সাপ্লাই ছিল, যেই কারণে দাম বেড়েছে। এটা হলো রিয়েলিটি, বা দিস ইজ দ্য রিয়েলিটি ডিওসিক সেক্টরে। এবং প্যারিশেবিলিটি মানে আমাদের তো পচনশীল পণ্য, তাই না? এগুলো তো সহজে স্টক করার কোনো সুযোগই নাই। এবং আমাদের কোল্ড চেইনের অবস্থা খুবই খারাপ। এইসব কারণে বাংলাদেশে ফ্রোজেন ইন্ডাস্ট্রি গড়ে উঠে নাই। কোথায় এটা স্টোর করবো, কোথায় কি খাবে, এগুলো একটা ইস্যু আছে। সুতরাং এটা একটা ইস্যু যেটা আমরা প্রিজার্ভ করতে পারি না অন্যান্য দেশের মতো।
দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য ব্রয়লার ফার্ম প্রাইস। দেখেন এরকম ফ্লাকচুয়েশনের মধ্যে কে কে ব্যবসা করবে, কিভাবে ফ্লাকচুয়েট করে প্রাইস, কোথা থেকে কোথায় নামে, আবার উঠে আবার নামে, এত কম সময়ের মধ্যে এই উঠানামা চলতে থাকে। এবং একই সাথে এটার সাথে প্রোডাকশন কস্টেরও উঠানামা হয়। এবং দেখেন প্রোডাকশন কস্টের কিভাবে উঠানামা, প্রাইসের কিভাবে ওঠানামা। এবং আলটিমেটলি একই জিনিস সোনালিতে ওঠানামা করে, প্রোডাকশন সোনালির কস্ট মোরলেস একটু সিমিলার থাকে, বাট ব্রয়লার ক্ষেত্রে থাকে না। এবং এটার ইম্প্যাক্ট গিয়ে পড়ে হলো প্রফিটেবিলিটি। এবং দেখেন এস্টিমেটেড প্রফিট পার কেজি অফ দ্য ব্রয়লার 23 সালে 24 সালে সোনালী এবং ব্রয়লারের কি পরিমাণ, যেগুলো লাল দেখতেছেন নিচে সেগুলো হলো লসের সময়, আর যেগুলো উপরে এগুলো লাভের সময়, এবং লাভটা অনেক বড় কোনো লাভ না। এবং গত কয়েক মাস ধরে টানা সোনালীতে লস হচ্ছে, কয়েকদিন ধরে, বেশি করে 1-1.5 মাস ধরে। ব্রয়লারও কিন্তু এই লাভ, কিছু লাভ হয় আবার লস হয়। এখন কিন্তু ব্রয়লার খামারিরা কিন্তু লাভে নাই, এখন কিন্তু কোনো মতে তারা টিকে আছে, এরকম একটা অবস্থায় হচ্ছে। হ্যাঁ, একটা সময় আগে একটু ভালো অবস্থানে ছিল, গত 1-2 মাস ধরে কিন্তু আসলে এটা নাই। ডিমের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা মনে করি যে ডিমের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক লাভ করছে খামারিরা, না, কথাটা ঠিক না। ফার্ম রেটের কস্ট এবং প্রাইসের ক্ষেত্রে চিন্তা করেন, আপনারা রিটেল এন্ডে কি খাচ্ছেন, কি দামে খাচ্ছেন এটা ভুলে যান, খামারিরা কি দামে বিক্রি করছে এটা হলো এখানে ধর্তব্য। এবং দেখা যাচ্ছে যে খামারিরা, সত্যি কথা যেটা, 2023 সালে এবং 24 সালে এসে টানা প্রথম দিকে লস করেছে। দেখেন প্রায় 4-5 মাস তারা টানা লস করেছে, তারপর গিয়ে তাদের একটু প্রফিট আসা শুরু হয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি আপনার ডিমের ক্ষেত্রে। এখন প্রশ্নটা হচ্ছে ব্রয়লার ক্ষেত্রেও বলি, প্যারিশেবিলিটির থেকে বাঁচার উপায় হচ্ছে প্রসেস মার্কেটের দিকে যে আস্তে আস্তে, কারণ তখন এটা চিকেনটা আমি প্রিজার্ভ করতে পারবো, স্টোর করতে পারবো, যখন দাম কম থাকবে স্টোর করে রাখলাম, পরে একটা মোটামুটি দামে তখন বিক্রি করলাম। বাংলাদেশে কোনো প্রসেস ইন্ডাস্ট্রি নেই, বাংলাদেশে কোনো রুলস নাই, পৃথিবীতে কেউ প্রসেস ইন্ডাস্ট্রিতে এমনি এমনি যায় না, কারণে যায়, কারণগুলো বলি। শ্রীলঙ্কা অলমোস্ট 100% প্রসেস ইন্ডাস্ট্রি, থাইল্যান্ড 100% অলমোস্ট প্রসেস ইন্ডাস্ট্রি। ওয়াই? কারণ শ্রীলঙ্কাতে ওরা যেহেতু বুদ্ধিস্ট, তাদের কিল করা নিষেধ, তারা কিল করবে না তো পার, তাদের কিল করে খাওয়াইলে খাবে। এই জন্য প্রসেস ইন্ডাস্ট্রি গুলোর কাজ হলো কিল করা, এবং তারপর তাদের সাথে প্রসেস চিকেনটা যখন আনে তখন ওনারা খায়। এবং মোস্টলি শ্রীলঙ্কার প্রসেস ইন্ডাস্ট্রি মুসলমানরা কন্ট্রোল করে, মুসলিমরা কন্ট্রোল করে। থাইল্যান্ডও তাই, তাদের প্রসেস ইন্ডাস্ট্রি তারা কন্ট্রোল করে। এবং এটা প্রসেস ইন্ডাস্ট্রি, এবং যেই দেশের ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আজকে বাংলাদেশের এখনো পর্যন্ত ওয়েট মার্কেট গুলো আমরা কন্ট্রোল করতে পারি, বিকজ আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট অত বেশি, কি বলা যায়, স্ট্যান্ডার্ডাইজ না। আমরা বাজারের বর্জ্য যে কোনো জায়গায় ফেলি গিয়ে এটা নিয়ে কেউ তেমন আপত্তি করে না, বাট বাজারের একটা ধারণ ক্ষমতা আছে, একসময় বর্জ্য এত বাড়বে তখন আর হ্যান্ডেল করতে পারবে না, তখন বাধ্য হবে সবাই বলতে যে এখন প্রসেস ইন্ডাস্ট্রিতে যাও। তো ওই সময়ের জন্য আমরা ওয়েট করতেছি, বাট ওই সময়ের জন্য আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। আমাদের এখনই কিছু কিছু জায়গায় প্রসেস ইন্ডাস্ট্রিকে বাড়ানো দরকার। আমাদের চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটা এত লম্বা, এটা নিয়ে একটু ইয়ে করি, আমি এখন খুব তাড়াতাড়ি যাই। দেখেন এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আপনাদের মন্ত্রণালয় আমাদের ঠিক করে দিচ্ছেন যে 130 টাকা গ্যাপ বিটুইন রিটেল এবং ফার্মার্স প্রাইস, হ্যাঁ, এগের ক্ষেত্রে 1 টাকা 30 পয়সা হবে। এটা কিন্তু ঠিক করা আছে। দেখেন 1 টাকা 30 পয়সার উপরের নিচের গ্রাফটা হচ্ছে 1 টাকা 30 পয়সার উপরে কতটুকু বেশি। এটা ফ্ল্যাট লাইন হওয়ার কথা ছিল, তা না, একটা পাহাড় তৈরি হয়েছে। এই পাহাড়টা তৈরি হয়েছে, এগুলো সব 1 টাকা 30 পয়সার উপরে যে বাড়তি টাকাটা তারা নিচ্ছে, সেটা দেখেন কত, 3 টাকা পর্যন্ত তারা নিচ্ছে। একটা খামারি প্রাইসের থেকে একটা রিটেল প্রাইসের পার্থক্যটা বোঝানোর জন্য কত বেশি। এবং এই বেশি হওয়ার কারণটা কি? এই যে জাস্ট কালকের রিপোর্ট, 7 হাত বদলে বেশি দামে ডিম কিনছেন ভোক্তা, এটা হলো মূল কারণ। আমি যতই প্রডিউসারদের এখানে প্রেশার দিই না কেন, প্রডিউসাররা কত কমাবে? মানে এখানে যে 7টা হাত বদল হচ্ছে, সেটা যদি 2-3 হাতে নিয়ে আসা যায়, তাহলে তো 1 টাকা ডিমের দাম কমে যায় এমনি একদিনই। সুতরাং ওই জায়গাগুলোতে আসলে আমাদের ফোকাস করা দরকার। এটা সব জায়গাতে, ব্রয়লারের ক্ষেত্রে যদিও বলেছে 13 টাকা গ্যাপ হওয়া দরকার, যেটা নিয়ে আজকে আর্গুমেন্ট হলো, আসলে 13 টাকা না, এটা ধরেন 20-25 টাকার মতো একটা গ্যাপ হওয়া দরকার, আদারওয়াইজ ব্যবসা হবে না আসলে। কিন্তু 20-25 টাকা কি আসলে গ্যাপ থাকে? ম্যাক্সিমাম সময় 35 থেকে 50 টাকা গ্যাপ থাকে। খামারিদের প্রাইস এবং রিটেলারদের প্রাইস খেয়াল করে দেখেন, 50 টাকা পর্যন্ত গ্যাপ থাকে, যেটা ম্যাক্সিমাম 25 টাকা হওয়ার কথা, নট 13 টাকা। 13 টাকা বেশি কম হয়ে যায়, কিন্তু মেজরিটি টাইমে সেটা বেশি থাকে। আমরা ফিড যখন বিক্রি করি, আমরা বাচ্চা যখন বিক্রি করি, আমাদের এমআরপি লেখা থাকে। ফিডের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, বাচ্চার ক্ষেত্রে হয়। এমআরপি যেটা লেখা থাকে, যখন ক্রাইসিস থাকে, ডিলাররা 30 টাকা পর্যন্ত বেশি দামে বাচ্চা বিক্রি করে। এটা সত্যি, কোনো কন্ট্রোল করতে পারি না, কারণ আমরা তো এমআরপি লিখে দিচ্ছি, আমরা এই বাইরে আমরা কি করবো?
এবং এটা তো কোনো রিসিপ্টও দেয় না। সুতরাং এই জায়গাগুলোতে যদি মনিটর করা না যায় স্ট্রংলি, আসলে ভেরি ডিফিকাল্ট। সাস্টেনেবিলিটি ইস্যুতে এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং ইকোনমিক সমস্ত জায়গায় আমাদের এখনো পর্যন্ত যে মেজর চ্যালেঞ্জগুলো গ্লোবালি আছে, আমাদেরও আছে। ওয়াটার পলিউশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সাস্টেনেবিলিটি ইস্যুগুলো আমাদের রয়ে গেছে, সোশ্যালগুলোর মধ্যে রয়েছে। ইকোনমিক সাস্টেনেবিলিটির ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো আমার সামনে আসবে, সেই সমস্যাগুলো আমরা মূলত ওয়ে আউট নিয়ে একটু কথা বলবো। ডিক্লাইনিং র মেটেরিয়াল এবং ফিড র মেটেরিয়াল প্রাইস, এটা আমাদের সয়াবিন এবং মেজের প্রোডাকশন বাড়াতে হবে, এটা নিয়ে কোনো বিষয় না, এবং এটা বাড়াতেই হবে, এবং যদি না বাড়ানো যায় তাহলে ট্যাক্সগুলো ম্যানেজ করতে হবে। বাট আমরা বারবার বলি যে ইন্ডিয়ার দাম কেন এত কম, এটা একটা বার্নিং ইস্যু যে ইন্ডিয়া কেন এত কম দামে প্রোডাকশন করতে পারে। জাস্ট একটা এক্সাম্পল দেখাই, ইন্ডিয়া কতটুকু, এটা কিন্তু ইউএসডি এর ডেটা। ইন্ডিয়ার কর্ন প্রোডাকশন কতটুকু, বাংলাদেশের কর্ন প্রোডাকশন কতটুকু, ইন্ডিয়ার সয়াবিন প্রোডাকশন কতটুকু, বাংলাদেশের সয়াবিন প্রোডাকশন কতটুকু, এরকম ধারে কাছেও তো নাই। আমরা যে দেশ এত বড় প্রডিউসার ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি, তাদের খরচে আমাদের খরচ কোনদিন এক হয় না, ওটা প্রমাণ হলে দেখেন। কর্নের প্রাইস এখন ইন্ডিয়াতে অনেক বেশি, তারপরেও বাংলাদেশের থেকে একটু কম। যদি আমি বাংলাদেশি টাকা কনভার্ট করি, প্রত্যেকটা আইটেমে দেখেন ডান দিকে ডিফারেন্স গুলো দেওয়া আছে, ইন্ডিয়ার সাথে আমাদের র মেটেরিয়াল প্রাইসের ডিফারেন্স গুলো দেখেন। এর মধ্যে অনেকগুলো র মেটেরিয়াল আছে যেগুলো বাংলাদেশের প্রোডাকশনই হয় না বা অ্যাভেলেবলই না, বিশেষ করে অল্টারনেট র মেটেরিয়াল গুলো, স্পেশালি এই র মেটেরিয়াল গুলো, এই র মেটেরিয়াল ইন্ডিয়াতে অ্যাভেলেবল, বাংলাদেশে না। এবং তারা সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট, সেগুলো তারা অনেক কম দামে তারা অ্যাভেল করে, এবং তারা এটাতে ফুড ফর্মুলেশন করে, এবং তারা আমাদের থেকে 10, 12, 15 টাকা পর্যন্ত পার কেজিতে ফিড প্রোডাকশন ফিড ফর্মুলেশন কস্ট তাদের হয়, 15 টাকা পর্যন্ত ডিফারেন্স হয়, বিকজ তাদের অল্টারনেট র মেটেরিয়ালস এগুলোর কারণে। আমাদের দেশে তো সেগুলো নাই। এখন একটা সলিউশন আছে, কথা হচ্ছিল সেটা ব্রিটেন বোন মিল বোভাইন সোর্স থেকে যদি আমরা অ্যালাউ করি, হালাল যদি পুরোপুরি না হয়, বোভাইন সোর্স যদি এডিশন করা যায়, ফিডের দাম মিনিমাম 1.5 টাকা 2 টাকা কমে যেতে পারে। বাট বাংলাদেশের গভর্নমেন্টের এটা অ্যালাউ করে নাই, বাট এটা কনসিডার করা যেতে পারে। রাইস ডিডিজিএস বাংলাদেশে কিভাবে অ্যাভেলেবল করা যায় বেশি করে, তাহলে 50 পয়সার মতো ফিডের দাম কমানো যায়। এই অপশনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এবং যেটা আবার বলা হয়েছে যে যেই মিটিং এ আমাদের ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম বেঁধে দেন, সে একই মিটিং এ সয়াবিন মিলের দামও বেঁধে দিতে হবে, এবং একটা রিজনেবল পর্যায়ে। আদারওয়াইজ হচ্ছে ভেরি ডিফিকাল্ট। ওরা যেটা করে, তেলের প্রফিট একটু কমে যাচ্ছে, ঠিক আছে, মিল দিয়ে এটা পোষায় দাও, মিল দিয়ে পোষায় দিলে এখন আমাদের উপর দিয়ে পোষায় দেয়, আমরা আবার অন্যদের উপর দিয়ে পোষায় দিই। তাহলে এটা তো কোনো সিস্টেম না, তাই না? এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আসলে কি করতে হবে, 3টা বিষয় একদম খেয়াল করা দরকার। যে তাকে বলেছি যে টিডিএস, ভিডিএস এগুলো মিনিমাম 0.5%, ম্যাক্স যদি দিতেই হয় তাহলে 0.5% নিয়ে আসুক। সমস্ত ইনপুটের উপর ট্যাক্স গুলো বন্ধ হয়ে যাক, এবং আলটিমেটলি স্পেয়ার পার্টসের উপর অ্যাবসার্ড লেভেলে কিছু ট্যাক্স আছে, সেটা একটু কমানো দরকার। সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট আবার ব্যাক করুক, এগ্রিকালচার সেক্টরের পার্ট হিসেবে আমাদের কনসিডার করে, কারণ এগ্রিকালচার সেক্টরের জন্য সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট আছে, আমাদের জন্য এটা কনসিডার করা হোক। আর এর বাইরে এনার্জির ক্ষেত্রেও এগ্রিকালচার সেক্টরের জন্য একটা সাবসিডাইজ রেটে এনার্জি সোর্স, ক্ষুদ্র খামারিদের ক্ষেত্রে মূলত, আমাদের ক্ষেত্রে ক্ষুদ্র খামারিদের ক্ষেত্রে মূলত যাতে কম দামে তারা ইলেকট্রিসিটি পায়, এটার একটা ব্যবস্থা করা হোক। এর বাইরে হচ্ছে স্ট্রিমলাইনিং অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল। ওই যে বললাম 7টা হাত ঘুরে আসে, 7টা পুরো বন্ধ করার চেষ্টা করে। বাট কন্ট্রাক্ট ফার্মিং মডেল একটা ওয়ে হতে পারে, যেটার কারণে আসলে এই হাত বদলটা কমানো যায়। বাট there is a but. How profitable is contract farming for both years? Not much. এই ব্যাপারে একটা নিউজে আর্টিকেল এসেছিল, এবং যে কমপ্লেন গুলো থাকে সেটা হলো কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে কিছু প্রবলেম থাকে অনেকগুলো মডেলের ক্ষেত্রে, যেটাকে বলা হয় এনস্লেভিং ফার্মার্স। বাট এটা দ্বারা আসলে ক্ষুদ্র খামারিরা এম্পাওয়ার হচ্ছে না, কিছু প্রশ্ন ওদের থেকে যায়। সুতরাং আলটিমেটলি ফার্মার ফ্রেন্ডলি কন্ট্রাক্ট ফার্মিং মডেল কিভাবে, এক্সপ্লয়টেশন ফ্রি কন্ট্রাক্ট ফার্মিং মডেল, এবং যেটা ফুড কোয়ালিটির উপরেও ইম্প্যাক্ট থাকবে পজিটিভলি, এই ধরনের মডেল তৈরি করে সেইগুলোকে প্রমোট করা উচিত, যে কোনো পাইকারি কন্ট্রাক্ট ফার্মিং মডেল না। এবং রেশনালাইজ বেনিফিটস ফর ডিলার্স, এটা ডিলারকে আমরা যে বেনিফিট দিই সেটা একটু রেশনাল করা দরকার। এটা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে অনেক হাই, এই বিষয়টাতে একটু হাত দেওয়া দরকার যে আরেকটু কিভাবে এটা কমিয়ে নিয়ে আসা যায়। স্টে ফোকাস অন মার্জিনাল ফার্মার্স প্রসপারিটি, এটা হলো আলটিমেট পয়েন্ট। যে কোনো ভাবে এই ফার্মার্সদের প্রাধান্য দিতে হবে, মার্জিনাল ফার্মারদের। ফার্মার্স টেকনিক্যাল এথিক্যাল ট্রান্সফরমেশন হলো ফার্স্ট, ফার্মার্স কম্পিটেন্সি ইমপ্রুভমেন্ট হচ্ছে ফার্স্ট, ফার্মার্স পারফরমেন্স অপটিমাইজেশন হচ্ছে ফার্স্ট, ফার্মার্স রিস্ক মিটিগেশন হচ্ছে ফার্স্ট, ফার্মার্স ইমপ্রুভ লাইভলিহুড হচ্ছে ফার্স্ট। এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হতে হবে সবার, এটা হতেই হবে। এবং ফার্মারকে আলটিমেটলি মার্জিনাল ফার্মারকে প্রথমে জায়গা দিতে হবে, তাদের ভালো দিকে খেয়াল করতে হবে, তাদের বেস্ট প্র্যাকটিস গুলো কিভাবে তাদের মধ্যে নিয়ে আসা যায়,
এটার জন্য চেষ্টা করা। 3টা বিষয় ছাড়া বেস্ট প্র্যাকটিস হবেই না, যেটা নিয়ে আজকে অনেক কথা হবে পরের সেশনে। একটা হচ্ছে বায়োসিকিউরিটি প্রোগ্রামগুলো নিয়ে, কিভাবে আজকে রফিক স্যার একটা বড় ইনশাল্লাহ একটা ভালো একটা মডেল দিবেন আমাদের এটা সামনে। ডিজিজের ব্যাপারেও অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজেসের ক্ষেত্রে ফিডে না হয় এখন কম, বাট নাই বলে অনেকে, বা হয়তো 2-1টা হতে পারে, বাট ফিডের বাইরে 2 মিনিট এখন শেষ করবো। এই প্রুডেন্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্সটা করা আর হচ্ছে ভ্যাকসিনেশন কভারেজটা করা। সাস্টেনেবিলিটির ক্ষেত্রে খুব একটা করে স্লাইড বলি, রেসপন্সিবল ইউজ অফ র মেটেরিয়ালস এর যেটা বলেছি। ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে সাস্টেনেবল ইনগ্রেডিয়েন্টকে এনকারেজ করতে হবে, ইউএস সয়াবিন এখানে একটা ভূমিকা রাখে। সার্কুলারিটি অফ দ্য ইকোনমি ভেরি ইম্পর্টেন্ট, বায়োগ্যাস, বায়োফার্টিলাইজার এগুলোর দিকে অনেক বেশি চাপ দিতে হবে, এবং সাস্টেনেবল পাওয়ার জেনারেশন এগুলোর দিকে অবশ্যই এনকারেজ করতে হবে। অবশ্যই ট্রান্সফরমেশনটা খুব ফাস্ট হতে হবে প্রসেস ইন্ডাস্ট্রিতে, লাইফ থেকে, এবং সেফ পোল্ট্রি শুধুমাত্র মানে প্রসেস ইন্ডাস্ট্রি না গেলে সেফ পোল্ট্রিটা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ বাজারগুলোতে অনেক বেশি কন্টামিনেশন ফার্মগুলোর থেকে। এবং যদিও আমাদের পোল্ট্রির মান আগের থেকে অনেক বেটার, তারপরও এটা অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। লাস্ট আমার কনক্লুডিং বিষয় কিছু রিমার্কস আছে, সেটা হচ্ছে প্রোডাকশন বাড়াতে হবে, এটা কোনো অল্টারনেটিভ নাই, যতই বিপদ থাকুক না কেন এটা প্রথম খেয়াল রাখতে হবে। এবং যদি ইকোসিস্টেমটা, টোটাল পোল্ট্রি ইকোসিস্টেমটাতে হাত দিতে হবে, শুধুমাত্র একটা জায়গায় ফোকাস করলে হবে না, হোল ইকোসিস্টেমের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ইকোসিস্টেমটা ঠিক করার জন্য ইনভেস্টর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট লাগবে, ফেয়ার কম্পিটিশন বিটুইন স্টেক হোল্ডার সেটা এনশিওর করতে হবে, ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ, সবার জন্য যাতে ভ্যালু চেনের প্রত্যেকের একটা গ্রোথ হয়, এইভাবে একটা ইন্টারভেনশন বিভিন্ন লেভেল থেকে গভর্নমেন্ট লেভেল থেকে লাগবে। ট্রাস্ট চলে গেছে, ট্রাস্টটা ফেরত আনতে হবে। ট্রাস্ট ফেরত আনতে গেলে স্টেক হোল্ডারদের ইনভলভ করতে হবে, রিয়েলি প্রডিউসার্স যারা তাদের এখানে গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার অনেক অনেক রকম লোক এটার সাথে জড়িত, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের ট্রাস্টটা বাড়াতে হবে। আমার পলিসি মেকারদের কাছে কিছু পয়েন্ট আছে, সেটা পাবলিক সেক্টর অবশ্যই আমাদের কিছু ন্যারেটিভ যেগুলো বাজারে আছে সেগুলো থেকে পাবলিক সেক্টর আমাদেরকে হেল্প করুক যাতে এই ন্যারেটিভ গুলো ভাঙা যায়। এবং পাবলিক সেক্টর এখানে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন যেগুলো বাজারে ছড়ানো আছে সেগুলো থেকে বাই করে নিয়ে আসতে হবে। সিন্ডিকেশন নিয়ে অনেক বড় বড় কথা হয়, এবং আমাদের অনেককেই অনেক রকম কেস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রেশারে ফেলা হয়েছে, এবং সেটার কারণে প্রোডাকশন কিন্তু বাড়বে না, প্রোডাকশন সামনে কমবে এই ধরনের জিনিস চলতে থাকলে। ফ্যাক্টস দিয়ে কাজগুলো করা দরকার। আনফর্চুনেটলি আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এমন লোকদের কাছ থেকে প্রোডাকশন ডেটা দেওয়া হয় যাদের আসল পরিচয় যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু একটু অ্যালার্মিং, কারণ তারা কেউ প্রডিউসারই না আসলে। এবং তারা কি দেখেন না, নামটা না নিলাম, এখানে সকল ধরনের ফার্মের ডিম, মুরগি, সোনালি, লেয়ার, কক, প্যারেন্ট মুরগির সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, খুচরা বিক্রেতা, ওনাদিকে খুচরা ক্রয় বিক্রেতা, এরা দিকে প্রডিউসার না। কিন্তু এ তো দেখতেছি আমাদের সমস্ত প্রডিউসারদের মুখপাত্র, সে তার কথাই সব শোনা হয়, অত তার তো কোনো ফার্ম নাই দিকে, তো দেখি যাই হোক। তো এই যে বিষয়গুলো ন্যারেটিভ গুলো তৈরি করা হয়েছে এদের দিয়ে, এবং এদের কথাই শোনা হয়। ফিডের প্রোডাকশন খরচ কত, আমাদের কথা শোনা হয় না, তাদের কথা শোনা হয়। ফিডের প্রোডাকশন খরচ কত তারা বলে, ফিড মিলে জীবনে ঢুকছে কিনা আমি জানি না। তো এই ধরনের লোকজনের কাছ থেকে যদি ডেটা নিয়ে তারপর আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে তো ভেরি ভেরি ডিফিকাল্ট আসলে। এবং এইটার কারণে আমাদের রেগুলার মিটিং গুলা আমাদের একটু বাড়ানো দরকার, এবং রেগুলার মিটিং গুলার মধ্যে 8টা মিনিস্ট্রি ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হয়, 8টা মিনিস্ট্রি কাজ করে। এই 8টা মিনিস্ট্রি কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট, 13টা ডাইরেক্টরস এর কোঅর্ডিনেশন ইম্পর্টেন্ট। হিউজ প্রবলেম এটা। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কোলাবোরেশন কিভাবে ফেরত নিয়ে আসা যায়, ফিজিক্যাল মনিটারি পলিসি ইস্যু, কস্ট এস্টিমেশন ইস্যু, মার্কেট সার্ভেলেন্স, এনার্জি কস্ট সেভিংস ইস্যু, সমস্ত ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের ভূমিকা আছে। প্রত্যেকটা জায়গাতে আসলে আমাদের কোঅর্ডিনেশন অনেক বাড়ানো দরকার, এবং মূল যে জায়গাটা আসলে আমরা বলতে চাচ্ছিলাম এই ডুপ্লিকেশন অফ অথরিটিটা বন্ধ হওয়া দরকার। এবং বাংলাদেশ আমাদের যে ডাইটস অফ ইন্ডাস্ট্রি যেটা আছে, আমাদের যে ইন্ডাস্ট্রি যারা গভর্ন করেন, আমাদের বাদ দিকে যারা বসে আছেন, তাদেরই মূল দায়িত্বটা দেওয়া দরকার, এবং তারাই সবকিছু নিয়ন্ত্রণ করবে বা মূল নিয়ন্ত্রণের জায়গায় থাকবে, সেই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ডিএলএস এর ক্ষেত্রেও একই বিষয়, তারা মার্কেট স্টেবিলিটির জন্য কাজ করছেন, যেটা করছেন তাদের সহায়তা করতে হবে, ডিএলএস কে পুরোপুরি সহায়তা করতে হবে এখানে, আদারওয়াইজ ইট উইল ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং স্পেশালি স্ট্র্যাটেজি পেপারগুলো যেগুলো করছেন সেগুলো প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানতে হবে। এটা যদি না মানে তাহলে ওনারা স্ট্র্যাটেজি পেপারগুলো করে লাভ হলো কি, এটা খুবই ইম্পর্টেন্ট।
এবং রেশনাল এবং রিজনেবল মার্কেট প্রাইসিং এর ক্ষেত্রে বিএসএস স্টেকহোল্ডারদের সাথে কাজ করছেন, সেটাকে আমরা কন্টিনিউ করব, সেটাই আমরা খুব ভালোভাবে কন্টিনিউ করবো। মনিটরিং যেভাবে করতেন ফিন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটাও ইম্পর্টেন্ট। ওনাদের কিন্তু কিছু সাজেশন ছিল যে পাটের জুট ব্যাগের ব্যাপারে অন্যান্য ইস্যুতে, বাট এই সাজেশনগুলো ঠিক মতো শোনা হচ্ছে না। আমার মনে হয় সমস্ত মন্ত্রণালয় আস্তে আস্তে যদি এগুলো শোনেন তাহলে, এবং রেজিস্টার্ড ফার্ম এবং ফিড মিলের সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে অটোমেটিক এটা কি হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে আমরা বড়দের একটু বলি যে আসলে বড়দের বড় থাকার একমাত্র উপায় হচ্ছে আমরা যে জিনিসগুলো বিক্রি করি সেগুলো মানুষ যাতে খায়, ছোটরা যাতে এগুলো খেতে পারে এবং ছোটরা যাতে সমৃদ্ধ হতে পারে। এটা প্রত্যেকটা বড় কোম্পানির মাথায় রাখতে হবে এবং এই কারণেই আসলে বড়দের প্রফিটের বাইরেও অন্যান্য বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। পারপাস ড্রিভেন হতে হবে, এটা নিয়ে বহুবার বলেছি যে প্রফিট এখানে মূল ইস্যু না, অন্যান্য পারপাস গুলো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ছোটদের সাথে বড়দের যে ব্রিজ গুলো আছে, কম্পিটেন্সির যে গ্যাপ গুলো আছে, এগুলো ব্রিজিং এর জন্য বড় কোম্পানিগুলোর অনেক বড় ভূমিকা। ছোটদের সাস্টেনেবিলিটির কথা চিন্তা করা, প্রসপারিটির কথা চিন্তা করা, সাপোর্ট দেওয়া, এবং এটা আসলে কোঅপারেটিভ বা কোঅপারেটিভ না হলে, কোলাবোরেশন না থাকলে হয় না। গুড নিউজ আছে একটা, গুড নিউজ মনে হচ্ছে সেটা হলো এই যে বাংলাদেশের মানুষের অনেক বেশি ইউনাইটেড, এটা হলো গুড নিউজ। এবং এই ইউনিটিটা, এই অ্যাডভান্টেজটা নিতে হবে। এই জেনারেশন জি আমাদের সামনে আসছে, এটা একটা গুড নিউজ, কারণ আমরা বুড়ারা মনে হয় অনেক কিছুই পারি না যেটা তারা পারবে, এটাও আমাদের জন্য একটা গুড নিউজ। সুতরাং এই জেনারেশন জি এবং আমাদের যে ইউনিটি, এই দুইটা জিনিসকে আসলে আমাদের কাজে লাগিয়ে আমরা যদি সমস্ত সেক্টরে যারা স্টেক হোল্ডার আছে একসাথে কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা যেটা চাচ্ছি সেটা তাড়াতাড়ি হবে। অনেক ধন্যবাদ।